আজ আপনি শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সেকেন্ড স্টেইন, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. হিল্ডার চরিত্রে শ্রোতা, লেস্ট্রেডের ভূমিকায় রথিন, ম্যাকফারসনের চরিত্রে অপূর্ব, প্রাইমের ভূমিকায় দীপক, সচিবের চরিত্রে শুভদীপ, গল্প পাঠে ও ওয়াটসনের ভূমিকায় অভিক এবং শার্লক হোমসের চরিত্রে সায়ন। অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সেকেন্ড স্টেইন। আমার ইচ্ছে ছিল আমার বন্ধু মিস্টার শার্লক হোমসের যেসব কর্মকাণ্ডের বিবরণ আমি জনসাধারণের কাছে প্রকাশ করে যাব তার শেষ অধ্যায় হবে দ্য অ্যাবি গ্রেন্স। উপযুক্ত রসের অভাব কিন্তু আমার এই সিদ্ধান্তের কারণ নয়, যেহেতু এমন শত শত কেসের নোট আমার করা আছে যেগুলোর উল্লেখ আমি এখনো করিনি, এবং এই বিশিষ্ট ব্যক্তিটির অসাধারণ ব্যক্তিত্ব ও অপূর্ব কর্মদক্ষতা সম্পর্কে শ্রোতাদের আগ্রহ হ্রাস পাওয়াও তার কারণ নয়। তার অভিজ্ঞতাকে ক্রমশ প্রকাশ করার ব্যাপারে হোমসের স্বয়ং অনাগ্রহই এই সিদ্ধান্তের মূল কারণ। যতদিন পর্যন্ত সে বাস্তবিকভাবে এই জীবিকায় নিযুক্ত ছিল ততদিন তার সাফল্যের বিবরণের কার্যকরী মূল্য তার কাছে ছিল, কিন্তু যেহেতু সে বর্তমানে রিটায়ার করে লন্ডন থেকে সাসেক্স ডাউনে বিফার্মিং শেখার জন্য চলে এসেছে, তাই তার খ্যাতি বর্তমানে তার কাছে অসহ্য হয়ে উঠেছে এবং বর্তমানে এই ব্যাপারে যে কঠোরভাবে নজরদারি করতে হবে সেই নির্দেশ সে আগে থেকেই দিয়ে রেখেছে। কিন্তু তাকে যখন জানালাম যে দ্য সেকেন্ড স্টেইন অভিজ্ঞতাটা প্রকাশ করবার এটাই সঠিক সময় এবং সেই ব্যাপারে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, তখন সে আমাকে প্রকাশ করবার অনুমতি দিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাটা সম্পর্কে কিছু সূক্ষ্ম বিবরণ জনসাধারণের কাছে যাতে প্রকাশ না পায় সে ব্যাপারেও সে নজর রাখতে বলল। এই সূক্ষ্ম বিবরণে যদি কিছু গোপন করার দরকার পড়ে তাহলে শ্রোতারা যেন সেই গোপনীয়তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তা অনুমান করে নেন। একটি দশকের কোনো একটি বছর, যা আমি প্রকাশ করছি না, এক হেমন্তের সকালে দুই ইউরোপীয় বিখ্যাত ব্যক্তি আমাদের বেকার স্ট্রিটের ঘরে উপস্থিত হলেন। তাদের একজন গম্ভীর, টিকালো নাক, চাউনির তীক্ষ্ণতায় তার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে। তিনি হলেন বিখ্যাত লর্ড বেলিঞ্জার, ব্রিটেনের দুবার প্রাইম হয়েছেন। অন্যজনের নাকমুখ বেশ আলাদা, মধ্যবয়স্কের ছাপের মধ্যে দৈহিক ও মানসিক সৌন্দর্য প্রকাশ পায়। এই লোকটি হলেন মহামান্য ট্রেলনি হোপ, ইউরোপের রাষ্ট্রবিভাগের সচিব এবং দেশের একজন সেরা উদীয়মান কূটনীতিবিদ। আমাদের ঘরের কাগজপত্র ছড়ানো সোফাটির ওপরেই তারা পাশাপাশি এসে বসলেন। তাদের উৎকণ্ঠিত মুখের ভাব দেখেই বেশ সহজেই অনুমান করা যায় তারা অত্যন্ত কোনো জরুরি কাজের চাপে পড়েই এখানে উপস্থিত হয়েছেন। প্রাইমের সরু হাত দুটো তার ছাতার হাতির দাঁতের তৈরি হাতলটা শক্ত করে ধরে আছে, আর তার চিন্তিত মুখের বিষণ্ণ দৃষ্টি পড়েছে আমাদের দুজনের ওপর। মিস্টার হোপ অস্থিরভাবে তার গোঁফ জোড়ায় বারবার হাত বোলাচ্ছেন আর ঘড়ির চেনের পদকটা নিয়ে নাড়াচাড়া করছেন। মিস্টার হোমস, আজ সকাল 8টায় আমরা ঘটনাটা আবিষ্কার করা মাত্রই আমি প্রাইমকে খবর দিই। তার পরামর্শ অনুসারেই আমরা দুজন আপনার কাছে এসেছি। পুলিশে খবর দিয়েছেন? বেশিরভাগ সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই প্রাইমের বেশ খ্যাতি রয়েছে। তিনি বললেন, না মিস্টার হোমস, আমরা তা করিনি, আর সেটা বর্তমানে সম্ভবও নয়। পুলিশকে জানানো মানে খবরটা জনসাধারণের কাছে প্রকাশ পেয়ে যাবে, আর বর্তমানে আমরা সেটাই করতে চাইছি না। কেন? যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে সেটা আসলে একটা চুক্তি বা বন্ড বলতে পারেন। এই অত্যন্ত গোপনীয় চুক্তিটা সম্পর্কে যদি জনসাধারণ জানতে পারে তাহলে বেশ একটা বড়সড় ইউরোপীয় জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই চুক্তির ওপরই যে শান্তি বা সংগ্রাম নির্ভর করছে সেটা বললেও খুব একটা ভুল হবে না।
যদি সম্পূর্ণ গোপনীয়তার সাথে এটা উদ্ধার করা না যায়, তাহলে উদ্ধার না হওয়াই ভালো। চুক্তিটা যারা চুরি করেছে তাদের উদ্দেশ্যই হলো সেটা সবার প্রকাশ্যে আনা। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা মিস্টার হোপ, আপনি বললেন চুক্তিটা চুরি গেছে দেখে আপনি প্রাইমকে খবরটা দেন। ঠিক কোন পরিস্থিতিতে চুক্তিটা চুরি গেছে সেটা যদি আমাকে একটু বলেন তাহলে খুব সুবিধে হয়। আপনাকে কয়েকটা কথা বলেই আপনি সেই ব্যাপারে জানতে পারবেন মিস্টার হোমস। চুক্তিটা এক বিশিষ্ট বিদেশি ব্যক্তির কাছ থেকে পাওয়া একখানি চিঠি। আমরা 6 দিন আগেই ওটা হাতে পাই। সেটা এতই গুরুত্বপূর্ণ যে আমি সেটাকে কখনো সিন্ধুকেও রেখে যাইনি। প্রতিদিন সন্ধ্যায় আমার সঙ্গে নিয়ে গেছি আমার হোয়াইট হল টেরেসের বাড়িতে, এবং আমার বেডরুমের চিঠির বাক্সে বরাবরই তালা বন্ধ করে রেখেছি সেটা। গতকাল রাত পর্যন্ত সেটা সেইখানেই ছিল। এই ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত মিস্টার হোমস। রাতে খাওয়ার জন্য পোশাক পরার সময় আমি বাক্সটা খুলেছিলাম, এবং সেটা তখনও তার ভিতরেই দেখতে পাই আমি। কিন্তু সকালে যখন দেখি তখন আর সেটা সেখানে নেই। বাক্সটা কিন্তু সারা রাত আমার ড্রেসিং টেবিলের আয়নার পাশেই ছিল মিস্টার হোমস। আমার ঘুমও খুব পাতলা, এবং আমার স্ত্রীর ঘুমও খুব সজাগ মিস্টার হোমস। আমরা দুজনের শপথ করে বলতে পারি যে রাত্রেবেলা কারোর পক্ষে ঘরে ঢোকা সম্ভব নয় মিস্টার হোমস। কিন্তু তাও আবার বলছি, চিঠিটা চুরি গেছে। রাতে খাওয়া দাওয়া কখন করেন আপনারা? ওই 7:30। সেটা শুতে যাওয়ার কতক্ষণ আগে? আসলে আমার স্ত্রী থিয়েটারে গেছিলেন, আমি তার জন্যই অপেক্ষা করছিলাম। ওই ধরুন 11:30টায় আমরা ঘরে গেছিলাম। তাহলে 4 ঘন্টা চিঠির বাক্সটা অরক্ষিত অবস্থায় ছিল। সকালে বাড়ির দাসী এবং দিনের বাকিটা সময় আমার খানসামা অথবা তার স্ত্রী ছাড়া আর কাউকেই ঘরে ঢুকতে দেওয়া হয় না। তারা দুজনেই বেশ কিছুদিন আমার কাছে রয়েছে, এবং তারা খুবই বিশ্বস্ত। তাছাড়া তাদের কারোরই জানার কথা নয় যে চিঠির বাক্সে সাধারণ বিভাগীয় কাগজপত্র ছাড়াও অন্য কোনো মূল্যবান জিনিস রয়েছে। চিঠির কথা কে কে জানত? বাড়ির কেউই জানতেন না। আপনার স্ত্রী নিশ্চয়ই জানতেন? না মিস্টার হোমস, আজ সকালে কাগজটা হারানোর আগে পর্যন্ত তাকেও আমি কিছু বলিনি। প্রাইম সমর্থন করার ভঙ্গিতে মাথা নাড়লেন। আপনার কর্তব্যবোধ যে কত গভীর তা আমি অনেকদিন থেকে জানি। হোপ, মিস্টার হোপ মাথা নিচু করলেন। আমার প্রতি আপনি যে এতটা বিশ্বাস রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ স্যার। আজ সকালের আগে আমি আমার স্ত্রীকেও এই বিষয়ে কিচ্ছু বলিনি। আচ্ছা, তিনি কি কোনোভাবেই আন্দাজ করতে পারেন না? না মিস্টার হোমস, তার আন্দাজ করার কথা নয়। শুধু তারই নয়, কেউই কোনো রকম আঁচ করতে পারে না। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? না। ইংল্যান্ডের কে কে এই চিঠির কথা জানতেন? গতকাল মন্ত্রিসভায় প্রত্যেক সদস্যকেই কথাটা জানানো হয়েছে, কিন্তু মন্ত্রিসভার প্রতিটি বৈঠকে যে মন্ত্রগুপ্তির সচেতনতা নেওয়া হয়ে থাকে, এবার প্রাইমের বিশেষ সতর্কীকরণের কারণে সেটা আরও বাড়ানো হয়েছিল। কিন্তু ও গড, আমি তার কয়েক ঘন্টার মধ্যেই চিঠিখানা হারিয়ে ফেললাম। তার উজ্জ্বল মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তিনি উত্তেজিত হয়ে 2 হাত দিয়ে তার মাথার চুলগুলো শক্তভাবে মুঠো করে রইলেন। কয়েক মুহূর্তের জন্যই আমরা মানুষটির আসল অনুভূতিটা চোখের সামনে দেখতে পেলাম। আবেগপ্রবণ, স্পর্শকাতর একজন মানুষ। ঠিক পর মুহূর্তেই সেখানে নেমে এলো এক আভিজাত্যের মুখোশ, আর তার গলায় প্রকাশ পেল ধীর শান্ত কণ্ঠস্বর। মন্ত্রিসভার সদস্যরা ছাড়া এমন আরও 2 জন বা সম্ভবত 3 জন বিভাগীয় কর্মচারী আছেন যারা এই চিঠিটার কথা জানতেন। স্যার হোমস, আপনাকে নিশ্চিতভাবে বলছি, এছাড়া ইংল্যান্ডের আর কেউ কথাটা জানে না। আই সি। কিন্তু বিদেশের কেউ তো জানতে পারে? আমার বিশ্বাস যিনি চিঠিটা লিখেছেন তিনি ছাড়া বিদেশে আর কেউ চিঠিটা দেখেননি। আমার দৃঢ় ধারণা তার মন্ত্রীদের অর্থাৎ সাধারণ সরকার ব্যবস্থাকে এই কাজে লাগানো হয়নি। এরপর হোমস চুপ করে কিছু একটা চিন্তা করল। দেখুন স্যার, এবার হয়তো আমি আরও ডিটেলসে ঘটনাটা জানতে চাইব, যেমন এই চিঠিটা কিসের এবং তার অদৃশ্য হওয়াটা এতটা গুরুত্বপূর্ণ কেন। আশা করি আপনারা আমাকে সে ব্যাপারে সহযোগিতা করবেন। 2 জন আগন্তুকের মধ্যে দ্রুত দৃষ্টি বিনিময় হয়ে গেল। প্রাইমের পুরু ভ্রু দুটো একটু যেন কোঁচকাতে দেখা গেল। মিস্টার হোমস, খামটা ছিল সরু, লম্বা, হালকা নীল রঙের।
লাল গালা দিয়ে একটা লাফানো সিংহের মূর্তির ছাপ ছিল তার উপর, আর ঠিকানাটা লেখা ছিল বড় বড় মোটা অক্ষরে। দেখুন মিস্টার হোপ, এই বিবরণগুলো অবশ্যই আকর্ষণীয় এবং দরকারি, কিন্তু আমি জানতে চাইছি আরও ভেতরের জিনিস। চিঠিটা আসলে কি? ক্ষমা করবেন মিস্টার হোমস, সেটা রাষ্ট্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় একটি ব্যাপার। আমার অনুমান সেটা আমি আপনাকে বলতে পারবো না, এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা বলাটা একান্ত প্রয়োজন বলেও আমি মনে করি না। আপনার ব্যাপারে লোকের মুখে আপনার কাজের যেসব গল্প শোনা যায়, তার সাহায্যে যদি আমার বর্ণনা মতো একখানি খাম এবং তার ভিতরের চিঠি সহ উদ্ধার করতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই দেশের সকলের প্রশংসার পাত্রই হয়ে উঠবেন মিস্টার হোমস, এবং আমরা আমাদের সাধ্যমতো যে কোনো রকমের পুরস্কারই আপনাকে দেওয়ার চেষ্টা করব। শার্লক উঠে দাঁড়ালো। আপনারা দুজনেই দেশের অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, আর আমারও বিশেষ কিছু নিজস্ব কাজ রয়েছে এই মুহূর্তে। আপনাদের জানাতে খারাপ লাগলেও সত্যি কথা এটাই যে এ ব্যাপারে আমি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না, এবং এরপর এ নিয়ে কথাবার্তা বলা শুধু সময়ের অপচয় বলেই আমি মনে করি। আই এম এক্সট্রিমলি সরি। শার্লকের কথায় প্রাইম সোফা ছেড়ে লাফিয়ে উঠলেন। তার দৃষ্টি শার্লকের উপর নিবদ্ধ। সেই হিংস্র জ্বলন্ত দৃষ্টির সামনে সারা মন্ত্রিসভা ভয়ে জড়সড় হয়ে পড়ে। তিনি বললেন, আমি কিন্তু অভ্যস্ত নই। উত্তেজিতভাবে কিছু একটা বলতে শুরু করলেও তিনি থমকে গেলেন, নিজেকে সংযত করে পুনরায় আসন গ্রহণ করলেন। তারপর আমরা সকলেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, এবং প্রাইম কাঁধ দুটো ঝাঁকিয়ে আবার বলতে শুরু করলেন। আপনার শর্তই আমাদের মানতে হবে মিস্টার হোমস। নিঃসন্দেহে আপনার কথাই ঠিক। আমরা আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করব না, অথচ আপনি আমাদের হয়ে কাজ করবেন, সেটা যুক্তিসম্মত হতে পারে না। ঘটনাটা ভাবনা চিন্তা করে আমিও আপনার সাথে একমত স্যার। বেশ মিস্টার হোমস, তাহলে আপনার এবং আপনার সহকারী ডক্টর ওয়াটসনের মানবিকতা বোধের উপর সম্পূর্ণ নির্ভর করে সব কথাই আপনাদের বলবো। আশা করছি আপনারাও এই দেশের জন্য ঘটনাটার গোপনীয়তা বজায় রাখবেন। বুঝতেই পারছেন, ব্যাপারটা ফাঁস হয়ে গেলে সেটা যে দেশের পক্ষে কত বড় দুর্ভাগ্যের ব্যাপার হবে তা আমি কল্পনাও করতে পারছি না। আপনি নির্ভয়ে আমাদের ওপর বিশ্বাস রাখতে পারেন। চিঠিটা এসেছে একজন বিদেশি রাজার কাছ থেকে। এদেশের একটা সাম্প্রতিক ঔপনিবেশিক গণ্ডগোলের কারণে তিনি বেশ বিব্রতই হয়ে পড়েছেন। চিঠিটা লিখেছেন তিনি খুব তাড়াহুড়ো করে, এবং সেটা তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বেই লিখেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি তার মন্ত্রীরাও কিন্তু এই ব্যাপারে কিছুই জানেন না। এদিকে এমন দুর্ভাগ্যজনক ভাষায় চিঠিটা লেখা হয়েছে, এবং তাতে এমন কিছু কথা আছে যেগুলো প্রকাশ পেলে দেশের মানুষের মধ্যে এমন ক্ষোভ ছড়িয়ে পড়বে যা কন্ট্রোল করা যাবে না মিস্টার হোমস। ফলে এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে যে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই চিঠি প্রকাশের এক সপ্তাহের মধ্যেই দেশের মধ্যে একটা মহাযুদ্ধের সৃষ্টি হবে। হোমস একটা ছোট্ট কাগজের টুকরোয় একটা নাম লিখে প্রাইমের হাতে দিল। ঠিক, এই সেই লোক। ইনি এই চিঠিটা পাঠিয়েছিলেন। এই চিঠির মূল্য কোটি কোটি টাকা এবং লক্ষ লক্ষ মানুষের জীবন। এই চিঠিটাই এরকম একটা দুর্বোধ্য পরিস্থিতিতে খোয়া গেছে। হ্যাঁ, আপনারা প্রেরককে জানিয়েছেন? হ্যাঁ, একটা সাংকেতিক টেলিগ্রাম পাঠানো হয়েছে তাকে। তিনি হয়তো চান যে চিঠিটা প্রকাশ পাক। না মিস্টার হোমস, আমাদের বিশ্বাস যে চিঠিটা লিখে তিনি উত্তেজনার বশে যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তা তিনি ইতিমধ্যে বুঝেই বেশ অনুতপ্ত। বর্তমানে চিঠিটা প্রকাশ পেলে তিনি নিজের এবং এই দেশের যে কত বড় সর্বনাশ করেছেন তা উপলব্ধি করতে পারবেন। যদি তাই হয় তাহলে চিঠিটা প্রকাশ পেলে কার স্বার্থসিদ্ধি হবে এবং কেন এই চিঠি চুরি করা হয়েছে বা প্রকাশ করতে চাইছে সেটা আগে জানা দরকার। মিস্টার হোমস, সেখানে আমাদের অনুমান করতে হচ্ছে উচ্চতর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। বর্তমান ইউরোপীয় পরিস্থিতির কথা চিন্তা করলে হয়তো উদ্দেশ্যটা আপনার পক্ষেও বুঝে ওঠা খুব একটা কঠিন হবে না। সমস্ত ইউরোপটা বর্তমানে একটা সশস্ত্র শিবিরে পরিণত হয়েছে। দুই রাষ্ট্রসংঘ আনুমানিক একটা সামরিক শক্তি সাম্য বজায় রেখে চলেছে। গ্রেট ব্রিটেনের হাতে রয়েছে আসল ক্ষমতা। এখন এই ব্রিটেন যদি একটা রাষ্ট্রসংঘের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তাহলে অন্য রাষ্ট্রসংঘ সেই যুদ্ধে যোগ দিক আর না দিক তার প্রাধান্য প্রতিষ্ঠিত হবেই। বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি।
এই চিঠিটা সংগ্রহ করা এবং প্রকাশ করার আসল স্বার্থ হচ্ছে সেই নৃপতির শত্রুপক্ষের। এর মাধ্যমে তারা ওই ব্যক্তির দেশের এবং আমাদের দেশের মধ্যে একটি ভাঙন সৃষ্টি করতে পারবে, তাই তো? হ্যাঁ মিস্টার হোমস। এখন প্রশ্ন হচ্ছে, চিঠিটা কোনো শত্রুর হাতে পড়লে সেটা কাকে পাঠানো হতে পারে? ইউরোপের যে কোনো বৃহৎ রাষ্ট্রপ্রধানের কাছে। হয়তো একটা স্টিম ইঞ্জিন ট্রেনে জিনিসটা যত দ্রুত সম্ভব তার গন্তব্যের দিকেই এগিয়ে চলেছে মিস্টার হোমস। মিস্টার হোপ হতাশায় তার মাথাটা বুকের কাছে ঝুঁকিয়ে সজোরে টুকরে উঠলেন। প্রাইম আলতোভাবে তার কাঁধের উপর হাত রাখলেন। এটা আপনার জীবনে একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না হোপ। আপনি আপনার দিক থেকে সচেতনতার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেননি। মিস্টার হোমস, আপনি তো ঘটনার পুরোটাই শুনলেন। বলুন বর্তমানে আপনার কি মতামত? চুক্তিটা খুঁজে পাওয়া না গেলে যুদ্ধ হতে পারে। আমার মনে হয় যুদ্ধ হওয়াটাই তখন স্বাভাবিক হবে। তাহলে স্যার, যুদ্ধের জন্য রেডি হওয়াই বেটার। উপদেশটা বেশ কঠিন মিস্টার হোমস। ঘটনাগুলো বিচার করে দেখুন স্যার। রাত 11:30টার পরে ওটা চুরি হয়েছে বলে মনে হয় না, কারণ যতদূর জানা যাচ্ছে ওই সময় থেকে চুরি ধরা পড়ার সময় পর্যন্ত মিস্টার হোপ এবং তার স্ত্রী দুজনেই ঘরে ছিলেন। তাহলে নিঃসন্দেহে ওটা গতকাল সন্ধে 7:30 থেকে রাত 11:30টার মধ্যেই সরানো হয়েছে এবং সম্ভবত কাজটা করা হয়েছে সন্ধ্যের দিকেই, কারণ যে ওটা নিয়েছে সে নিশ্চয়ই জানতো যে চিঠিটা ওখানেই ছিল এবং সেজন্যই যত দ্রুত সম্ভব ওটা সরিয়ে নিয়েছে। এবার ভাবুন স্যার, এরকম একটা গুরুত্বপূর্ণ চুক্তি যদি ওই সময় কেউ নিয়ে থাকে, তাহলে এখন সেটা কোথায় থাকতে পারে? কারো পক্ষেই সেটা নিজের কাছে রেখে দেওয়ার মতো কোনো লাভজনক কারণ তো আমি অন্তত দেখতে পাচ্ছি না। ওটা যাদের দরকার খুব দ্রুততার সঙ্গেই সেটা তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। অতএব এখন ওটাকে খুঁজে বের করে হাতে পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সোজা কথায় ওটা আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে এখন। প্রাইম সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনি যা বলছেন সেটা সম্পূর্ণ যুক্তিসম্মত মিস্টার হোমস। আমিও বুঝতে পারছি ব্যাপারটা এখন আমাদের নাগালের বাইরে চলে গেছে। আচ্ছা, একবারের জন্যও যদি ধরে নেওয়া যায় যে ওই খানসামা বা তার স্ত্রী চুক্তিটা নিয়েছে, তারা দুজনেই পুরনো এবং বিশ্বস্ত লোক মিস্টার হোমস। হ্যাঁ, আপনি বলছেন যে আপনাদের ঘরটা দোতলায়, বাইরে থেকে সে ঘরে ঢোকার কোনো দরজা নেই এবং ভেতর থেকেও সকলের দৃষ্টি এড়িয়ে কারো পক্ষেই সে ঘরে ঢোকা সম্ভব নয়, রাইট? তাহলে নিশ্চয়ই বাড়ির কোনো লোকই সেটা নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, চোর সেটা নিয়ে কাকে দেবে? নিশ্চয়ই কয়েকজন আন্তর্জাতিক গুপ্তচর এবং গোয়েন্দার যে কোনো একজনকে। আর তাদের নাম ঠিকানা তো মোটামুটি আপনার জানা। এই জীবিকায় যুক্ত প্রায় 3 জনকে তাদের মাথা বলা যেতে পারে। সবার আগে তাদের মধ্যেই খোঁজ নিয়ে দেখতে হবে যে তারা প্রত্যেকে তাদের নিজেদের ঘাঁটিতে রয়েছে কিনা। যদি এদের মধ্যে কাউকে না পাওয়া যায়, আর তার সময় যদি গতকাল রাত থেকে হয়, তাহলে চুক্তিটা কোথায় গেছে তার কিছুটা হদিশ হয়তো পাওয়া যেতে পারে। অন্তত আমার তাই ধারণা। আচ্ছা মিস্টার হোমস, সে নিজে উধাও হতে যাবে কেন? লন্ডনের দূতাবাসে সে নিজেই চিঠিটা পৌঁছে দেবে, সেটাই কি সহজ নয়? আমার কিন্তু তা মনে হয় না মিস্টার হোপ। এরা স্বাধীনভাবে নিজেদের কাজকর্ম করে এবং বেশিরভাগ সময় দূতাবাসের সঙ্গে এদের সম্পর্ক খুব একটা ভালো থাকে না। কাজেই হোমসের কথায় প্রাইম মাথা নেড়ে কথাটা স্বীকার করলেন। এরপর 2 আগন্তুক আমাদের বিদায় জানিয়ে গম্ভীরভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। হোমস পাইপটা ধরিয়ে গভীর চিন্তায় ডুব দিল। সকালে সংবাদপত্রটা খুলে আমিও ডুব দিলাম আগের রাত্রে লন্ডনে কোনো চাঞ্চল্যকর অপরাধ ঘটেছে কিনা দেখার জন্য। এমন সময় আমার বন্ধুটি উল্লাসিতভাবে লাফিয়ে উঠে পাইপটাকে ম্যান্টেল পিসের উপর রেখে বলল, এক্স্যাক্টলি, এটাই ঘটে থাকবে। এর চেয়ে উপযুক্ত আর কোনো কিছুই নেই ওয়াটসন। পরিস্থিতিটা শোচনীয় হলেও একেবারে হতাশাজনক নয়। এখনও যদি জানতে পারা যায় তাদের মধ্যে চিঠিটা কে নিয়েছে, তাহলে সম্ভবত এখনও সেটা একেবারেই আমাদের নাগালের বাইরে চলে যায়নি। আসলে এরা টাকার লোভেই কাজগুলো করে, বুঝলে? আর গোটা ব্রিটিশ রাজকোষই বর্তমানে রয়েছে আমার দরকারে। জিনিসটা যদি নিলামে ওঠে তাহলে সেটা আমি কিনব।
খুব সম্ভবত স্বাভাবিকভাবেই চুক্তিটা হস্তান্তর করার আগে ওরা একবার যাচাই করার জন্য দেখতে চাইবে এদিক থেকে কতটা দর ওঠে। এইরকম একটা দুঃসাহসিক কাজ করার জন্য শুধু 3 জনের কথাই আমার মাথায় আসছে। তারা হলো ওভারস্টেইন, লারোদিয়ের এবং এডওয়ার্ডো লুকাস। এখন কাজ শুধু একটাই ওয়াটসন, ওদের প্রত্যেকের সাথে দেখা করা। খবরের কাগজটায় আরেকবার চোখ বুলিয়ে নিয়ে আমি বললাম, এই এডওয়ার্ডো লুকাস কি গডলফিন স্ট্রিটের? হ্যাঁ। তুমি তার দেখা পাবে না। সে কি, কেন? গতকাল রাতে তাকে তার বাড়িতে খুন করা হয়েছে। নানা অভিযানে যে বন্ধুটি আমাকে বরাবর অবাক করে দেয়, তাকেই এভাবে আমি অবাক করে দেওয়ায় মনের মধ্যে একটা চাপা খুশির ঢেউ বয়ে গেল। হোমস কিছুক্ষণ আমার দিকে হতভম্বের মতো তাকিয়ে আমার হাত থেকে খবরের কাগজটা ছিনিয়ে নিল। দাও দেখি। আমি ঠিক এই খবরটাই পড়ছিলাম যখন সে উল্লাসে চেয়ার থেকে লাফিয়ে উঠেছিল। গতকাল রাতে নদী ও মনস্ট্রির মাঝামাঝি জায়গায় পার্লামেন্ট হাউসের লাগোয়া সারিবদ্ধ পুরনো নির্জন 1800 শতাব্দীর বাড়িগুলোর মধ্যে 16 গডলফিন স্ট্রিটে একটি রহস্যজনক খুন হয়েছে। এই সুন্দর ছোট্ট বাড়িটাতে বেশ কয়েক বছর ধরে বাস করছিলেন মিস্টার এডওয়ার্ডো লুকাস। আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং দেশের অন্যতম খ্যাতনামা গায়ক হিসেবে উচ্চমহলে তাঁর অনেক পরিচিতি ছিল। মিস্টার লুকাস ছিলেন প্রায় 34 বছরের একজন অবিবাহিত যুবক। তাঁর বাড়িতে সদস্য বলতে বৃদ্ধা গৃহকর্ত্রী মিসেস প্রিঙ্গল এবং খানসামা মিল্টন। মিসেস প্রিঙ্গল খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন এবং তাঁর শোয়ার ঘরটা বাড়ির ছাদে। খানসামা মিল্টন সন্ধ্যায় হ্যামারস্মিথে একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাত্রি 10টার পর থেকে বাড়িতে মিস্টার লুকাস একাই ছিলেন বলা যেতে পারে। সেই সময় কি ঘটেছিল তা এখনো জানা যায়নি, কিন্তু 11:15 নাগাদ পুলিশ কনস্টেবল ব্যারেট গডলফিন স্ট্রিট ধরে যাওয়ার সময় দেখতে পায় 16 নম্বর বাড়ির দরজাটা খোলা। প্রথমে সে দরজায় ধাক্কা দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। সামনের ঘরে আলো দেখতে পেয়ে সে দালানে গিয়ে আবার দরজায় ধাক্কা দেয়, কিন্তু এবারেও কোনো সাড়া সে পায় না। সে তখন দরজা খুলে ঘরে ঢোকে এবং দেখতে পায় ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আসবাবগুলো এক জায়গায় জড়ো করা এবং মাঝখানে একটা চেয়ার উল্টে পড়ে রয়েছে, এবং সেই চেয়ারের পাশে তখনও তার একটা পায়া ধরে পড়ে রয়েছেন ওই বাড়ির ভাড়াটে। বুকে গাঁথা রয়েছে একটা ছুরি এবং তার ফলে প্রায় আঘাতের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়েছে। যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেটা একটা বাঁকানো ভারতীয় ছুরি, যেটা পাশের একটা দেওয়ালে সাজানো প্রাচীন অস্ত্রশস্ত্রের নমুনা থেকে নেওয়া হয়েছে বলেই বোঝা যাচ্ছে। খুনের উদ্দেশ্য ডাকাতি বলে মনে হয় না, কারণ ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং মিস্টার লুকাস খুবই পরিচিত ও জনপ্রিয় মানুষ ছিলেন। তাই তার এই রহস্যজনক নৃশংস হত্যায় তার পরিচিত মহলে তীব্র সহানুভূতি এবং দুশ্চিন্তার সঞ্চার ঘটেছে। খবরটা পড়ে হোমস অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, আচ্ছা ওয়াটসন, এই ঘটনা সম্পর্কে তোমার কি মতামত? এটা একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা। কাকতালীয়? কিছুক্ষণ আগে আমরা যে 3 জন লোকের নাম বলেছিলাম, এ কিন্তু তাদের মধ্যেই একজন, এবং কাকতালীয়ভাবে চুক্তি চুরি যাওয়ার ব্যাপারটা আমরা যখন জানতে পারলাম, লোকটাও ঠিক তখনই এমন নৃশংসভাবে খুন হলো। এবার বলো, ঘটনাটা সত্যিই তোমার কাকতালীয় বলে মনে হয়? আমার কিন্তু কোনোভাবেই কাকতালীয় মনে হচ্ছে না। দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ রয়েছে ওয়াটসন, এবং আমি এ ব্যাপারে নিশ্চিত। বর্তমানে সেই যোগাযোগটা খুঁজে বের করাই আমাদের প্রধান কাজ। কিন্তু তাহলে তো সরকারি পুলিশ এখনই সব জানতে পেরে যাবে। অ্যাবসলিউটলি নট।
ওরা শুধু সেটুকুই জানতে পারবে যেটুকু ওরা গডলফিন স্ট্রিটে দেখতে পাবে। হোয়াইট হল টেরেস সম্পর্কে কোনো কথাই তারা জানে না এবং জানবেও না। দুটো ঘটনা সম্পর্কে শুধুমাত্র আমরাই জানি ওয়াটসন, এবং তাদের মধ্যে যোগাযোগটাও আমরাই খুঁজে বের করব। এখন এমন একটা প্রমাণ পেয়েছি যাতে যে কোনো অবস্থাতেই আমার সন্দেহটা লুকাসের ওপরই পড়বে। ওয়েস্টমিনিস্টারের গডলফিন স্ট্রিট হোয়াইট হল টেরেস থেকে মাত্র কয়েক মিনিটের পথ। অন্য যে দুজন ব্যক্তির নাম আমরা বলছিলাম তারা থাকে ওয়েস্ট এন্ডের একেবারে শেষ প্রান্তে। সুতরাং ইউরোপীয় সচিবের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখা অথবা সেখান থেকে কোনো সংবাদ গ্রহণ করা অন্য দুজনের তুলনায় লুকাসের পক্ষে অনেক বেশি সহজ। ব্যাপারটা তেমন চোখে পড়ার মতো নয় বটে, কিন্তু ঘটনাগুলো যখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটেছে তখন এই ছোট্ট ব্যাপারগুলোও খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ওয়াটসন। মিসেস হাডসন থালার ওপর একজন মহিলার কার্ড নিয়ে এসে হাজির হলো। হোমস কার্ডটা হাতে নিয়ে ভ্রু কোঁচকাল, তারপর সেটা আমার হাতে দিল। মিসেস হাডসন, আপনি দয়া করে ভদ্রমহিলাকে ভেতরে আসতে বলুন। কিছু মুহূর্ত পরেই সকালের সম্মানীয় ব্যক্তিদের পদধূলিতে শোভিত আমাদের এই কুটিরের শোভা বাড়াতে ভেতরে প্রবেশ করলেন লন্ডনের সবচেয়ে মায়াবী নারী। বেলমিনস্টারের ডিউক পরিবারের ছোট কন্যার রূপের খ্যাতি অনেকবারই শুনেছি, কিন্তু সেই বর্ণনা বা সেই সাদা কালো ফটোগ্রাফ আমাকে এই সূক্ষ্ম মাধুর্য ও সৌন্দর্যের আভাস মাত্রও দিতে পারেনি। কিন্তু সেই হেমন্তের সকালে তাকে যে মূর্তিতে দেখলাম তাতে তার সেই অপরূপ সৌন্দর্য কিন্তু আমাদের আকর্ষণের প্রধান বিষয় ছিল না। তার সুন্দর গাল দুটো আবেগে ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটোর উজ্জ্বলতা যেন তার শারীরিক অবনতি প্রকাশ করছে। আত্মসংযমের চেষ্টায় তার স্পর্শকাতর মুখখানা কঠোর এবং নত হয়ে রয়েছে। এই সুন্দরী অতিথিটি যখন মুহূর্তের জন্য আমাদের দরজায় এসে উপস্থিত হলেন তখন আমাদের চোখে তার সৌন্দর্য নয়, আতঙ্ক ধরা দিল। আমার স্বামী কি এখানে এসেছিল মিস্টার হোমস? ইয়েস মিসেস হোপ। মিস্টার হোমস, আমি আপনাকে অনুরোধ করছি, আমি যে এখানে এসেছিলাম সে কথা যেন আমার স্বামী না জানতে পারে। হোমস নিঃশব্দে মাথা নুয়ে ভদ্রমহিলাকে ইশারায় চেয়ার দেখিয়ে দিল। মিসেস হোপ, আপনি আমাকে বড়ই অসুবিধায় ফেলে দিলেন। আপনি দয়া করে বসুন এবং কি আবেদন নিয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন সেটা আগে খুলে বলুন। তার আগে কোনো রকম কথা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভদ্রমহিলা মেঝেটা পার হয়ে জানালার দিকে পিঠ করে বসলেন। তার উচ্চতা, মাধুর্য, বসার ভঙ্গি যেন কোনো রানীর প্রতিমূর্তি। সাদা গ্লাভস পরা হাত দুটো একবার বন্ধ করে আবার খুলতে খুলতে তিনি বললেন, মিস্টার হোমস, আপনিও যাতে কোনো কিছু গোপন না করেন সেই আশা রেখেই আমি আপনাকে সব কিছু পরিষ্কারভাবে বলছি। মাত্র একটি জিনিস ছাড়া বাকি সব বিষয়ে আমার স্বামী এবং আমি পরস্পরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, আর সেই বিষয়টি হলো রাজনীতি। এ ব্যাপারে তার মুখ থেকে আমি কোনো কথাই জানতে পারি না, সে আমাকে কিচ্ছু বলে না। এখন আমি বুঝতে পারছি যে গতকাল রাত্রে আমাদের বাড়িতে একটা অত্যন্ত শোচনীয় ঘটনা ঘটে গেছে। আমি জানি যে একখানা খুব খুব গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেহেতু ব্যাপারটা রাজনীতি সংক্রান্ত সেজন্য এ ব্যাপারে আমার স্বামী আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না। অথচ সম্পূর্ণ ব্যাপারটা আমার জন্য জানা একান্ত প্রয়োজন। এই সব রাজনীতিবিদরা ছাড়া একমাত্র আপনি আসল ঘটনাটা জানেন। তাই আপনাকে অনুরোধ করছি মিস্টার হোমস, কি ঘটেছে এবং তার পরিণতি হিসেবে কি ঘটবে সমস্তটা আমাকে খুলে বলুন। আপনার মক্কেলের স্বার্থের খাতিরেও আপনি যেন চুপ করে থাকবেন না, কারণ আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করলে তবেই তার স্বার্থ সম্পূর্ণরূপে পূরণ হবে। যে কাগজটা চুরি গেছে সেটা আসলে কি মিস্টার হোমস? ম্যাডাম, আপনি আমাকে যা করতে বলছেন সেটা সত্যিই আমার পক্ষে করা সম্ভব নয়। ভদ্রমহিলা আর্তনাদ করে দুই হাতে মুখ ঢেকে ফেললেন। মিসেস হোপ, বোঝার চেষ্টা করুন, কাজটা সত্যিই আমার পক্ষে অসম্ভব। আপনার স্বামী যদি এ বিষয়ে আপনাকে অজ্ঞাত রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং আমি যখন কার্যসূত্রে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতির বিনিময়ে সত্যি ঘটনাটা জেনেছি, তখন তিনি যে কথা বলেননি সে কথা বলা কি আমার পক্ষে সম্ভব? না, উচিত। আমার মনে হয় সে কথা জিজ্ঞেস করা আপনারও উচিত নয়। যদি সত্যিই ঘটনাটা সম্পর্কে জানার প্রয়োজন থাকে
তাহলে আপনি তো আপনার স্বামীকেই জিজ্ঞেস করতে পারেন, তাই না? আমি তাকে পূর্বেই জিজ্ঞেস করেছিলাম মিস্টার হোমস। শেষ ভরসা হিসেবেই আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে, নির্দিষ্ট করে কিছু না বললেও একটা বিষয়ের উপর আলোকপাত করা যেতে পারে সেরকম কিছু বলেও তো আপনি আমার অনেক উপকার করতে পারেন। সেটা কিভাবে সম্ভব ম্যাডাম? এই ঘটনার জন্য আমার স্বামীর রাজনৈতিক জীবনের কোনো রকম ক্ষতি হবে কি? দেখুন ম্যাডাম, ব্যাপারটার যদি কোনো রকম সমাধান না পাওয়া যায় তার ফল নিশ্চয়ই দুর্ভাগ্যজনক হবে। হঠাৎ তার আচরণে মনে হলো যেন তার সমস্ত সন্দেহের অবসান ঘটেছে। আরেকটি প্রশ্ন মিস্টার হোমস, এই দুর্ঘটনা ঘটার পরেই আমার স্বামীর মুখ থেকে প্রথম যে কথা বেরিয়েছিল তাতেই আমি বুঝতে পেরেছিলাম যে এই চুক্তিটি হারানোর ফলে জনসাধারণের পক্ষে খুব খারাপ ফল হতে পারে। তিনি যদি নিজেই এ কথা বলে থাকেন তাহলে আমি নিশ্চয়ই তা অস্বীকার করব না। কি ধরনের খারাপ ফল হতে পারে? ম্যাডাম, আপনি আবার এমন প্রশ্ন করছেন যার জবাব আমি দিতে পারবো না। তাহলে আর আপনার সময় নষ্ট করব না মিস্টার হোমস। আমার সঙ্গে আরও খোলাখুলিভাবে কথা বললেন না বলে আমি আপনাকে দোষ দিচ্ছি না। আশা করি স্বামীর ইচ্ছের বিরুদ্ধেও তার দুশ্চিন্তার অংশীদার হতে চেয়েছি বলে আপনি আমার সম্পর্কে কোনো খারাপ ধারণা রাখবেন না। দরজার কাছে তিনি আবার আমাদের দিকে একবার ফিরে তাকালেন। তার সেই সুন্দর আতঙ্কিত মুখটা আর বিচলিত চোখ দুটোতে বিষণ্ণতার ছায়া আরেকবার আমাদের চোখে পড়ল। আপনাকে পুনরায় অনুরোধ করছি, আমি যে এখানে এসেছিলাম সে কথা প্লিজ কাউকে জানাবেন না। তারপরেই তিনি বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার পর মহিলাটির পদশব্দ মিলিয়ে যেতেই হোমস বলল, ওয়াটসন, সুন্দরী মহিলাদের নিয়ে কাজ করা তোমার ডিপার্টমেন্ট। এবার বলো তো ভদ্রমহিলা আসলে ঠিক কি করতে এখানে এসেছিলেন এবং তিনি সত্যিই কি চান? তার নিজের বক্তব্যই নিশ্চিতভাবে পরিষ্কার এবং দুশ্চিন্তাও খুবই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু একবার তার পোশাক আশাকের ব্যাপারটা ভেবে দেখো ওয়াটসন। তার হাবভাব, তার আচার আচরণ, তার চাপা উত্তেজনা, অস্থিরতা, অদম্য কৌতূহল মনে করে দেখো। তিনি কিন্তু এমন এক পরিবারের সদস্য যারা সচরাচর আবেগপ্রবণ হয়ে পড়ে না। সেদিক থেকে দেখলে কিন্তু বলা যায় তিনি খুবই বিচলিত হয়ে পড়েছেন। একবার তার অবাধ্য কৌতূহলের কথাটা মনে করে দেখো ওয়াটসন। তিনি আমাদের বিশ্বাস করতে বলেছিলেন যে তার জন্য সম্পূর্ণ ঘটনাটা জানা তার স্বামীর পক্ষেই মঙ্গল। এই কথাটার মাধ্যমে তিনি এক্স্যাক্টলি কি বলতে চাইছিলেন। আর একটা জিনিস তুমি নিশ্চয়ই লক্ষ্য করবে ওয়াটসন, তিনি কিভাবে জানালার দিকে পিঠ করে আমাদের দিকে বসেছিলেন যাতে জানালার আলোতে আমরা তার চেহারার ভাবভঙ্গি লক্ষ্য করতে না পারি। হ্যাঁ, সারা ঘরের মধ্যে তিনি ওই চেয়ারটি বেছে নিয়েছিলেন। এক্স্যাক্টলি মাই ফ্রেন্ড। অবশ্য মেয়েদের মনের কথা বোঝা দুঃসাধ্য। তোমার মনে আছে এই একই কারণে মার্গেটে একজন মহিলাকে আমি সন্দেহ করেছিলাম? তার নাকের ওপরে পাউডার ছিল না এবং সেই সূত্র থেকেই আসল সমাধান পাওয়া গিয়েছিল ওয়াটসন। এমন চোরাবালির ওপর কিভাবে প্রাসাদ গড়লে ওয়াটসন? ওদের অত্যন্ত তুচ্ছ একটা কাজের একাধিক অর্থ থাকতে পারে। আবার একটা চুলের কাঁটা বা চুল কোঁকড়ানোর চিমটের ওপরও নির্ভর করে ওদের অসামান্য আচরণ। আচ্ছা ওয়াটসন, আপাতত বেরোই। গুড মর্নিং। তুমি কি বেরোচ্ছ নাকি? ইয়েস মাই ডিয়ার ওয়াটসন, গডলফিন স্ট্রিটের এলাকার বন্ধুদের সঙ্গেই সকালটা কাটাবো ভাবছি। যদিও আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এ বিষয় নিয়ে আমার এখনো পর্যন্ত বিন্দুমাত্র ধারণা নেই, তবু ওই লুকাসের কাছেই আমাদের সমস্যার সমাধান লুকিয়ে আছে। সূত্র পাওয়ার আগে ধারণা তৈরি করা মস্ত ভুল আমি জানি, কিন্তু নতুন কোনো আগন্তুক যদি আসে ওয়াটসন তবে সাবধান থেকো। আশা করছি এখানে ফিরেই লাঞ্চ করব। টিল দেন, গুড বাই। হোমস সেই যে বেরিয়ে গেল, তারপর ফিরে এসে সারাদিন, তার পরের দিন, এমনকি তারও পরের দিন বেশ চুপচাপভাবেই কাটালো। কখনো বাইরে গেল, তারপর ফিরে এসে একটানা পাইপ ধরিয়ে টানতে লাগলো। তারপর একটু আধটু বেহালা বাজালো। কখনো সখনো কিছু একটা চিন্তা করে দিবা স্বপ্নে সময় কাটালো। সময় অসময়ে স্যান্ডউইচ খেলো এবং আমি যেসব প্রশ্ন করলাম কখনো সখনো তার উত্তর দিল। স্পষ্ট বুঝতে পারলাম তার নিজের অবস্থা ভালো যাচ্ছে না, এমনকি তার অনুসন্ধানের কাজেও কোনো আশার আলো মনে হয় নেই। কেসের ব্যাপারে সে কিছুই বলেনি।
খবরের কাগজ থেকে আমি জানতে পেরেছি বিচার বিভাগীয় তদন্তের বিবরণ এবং মৃত ব্যক্তির খানসামা মিল্টনের গ্রেপ্তার ও ছাড়া পাওয়ার সংবাদ। করোনারের বিচারে জুরিরা ইচ্ছাকৃত হত্যার অভিযোগ এনেছিল, কিন্তু খুনিদের কোনো পাত্তাই পাওয়া গেল না। এমনকি খুনের কোনো মোটিভও খুঁজে পাওয়া যায়নি। ঘর ভর্তি অনেক মূল্যবান জিনিস ছিল, কিন্তু সেগুলোর একটাও চুরি যায়নি। মৃত ব্যক্তির কাগজপত্রেও কেউ হাত দেয়নি। তদন্তকারীরা সেগুলো বেশ ভালোভাবে পরীক্ষা করে দেখেছে এবং সেখান থেকে বোঝা যায় যে সে একজন আন্তর্জাতিক রাজনীতির অতি আগ্রহী ছাত্র। অক্লান্তভাবে কথা বলতে পারে এরকম একজন বিশিষ্ট ভাষাবিদ এবং শ্রান্তহীন পত্রলেখক। বিভিন্ন দেশের প্রধান রাজনীতিবিদদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কিন্তু তার ড্রয়ার ভর্তি কাগজপত্রের মধ্যে চাঞ্চল্যকর কিছুই পাওয়া যায়নি। নারীঘটিত সম্পর্কগুলো এলোমেলো এবং ভারসাম্যহীন। অনেক নারীর সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু কোনো বন্ধুত্ব ছিল না, আর সে কাউকে ভালোবাসত না। তার স্বভাব ছিল সাধারণ মানুষের মতোই স্বাভাবিক, নির্দোষ। তার মৃত্যু রহস্য সম্ভবত অজ্ঞাত থাকবে বলেই মনে হয়। খানসামা মিল্টনের গ্রেপ্তার ছিল একেবারেই কিছু না করতে পারার জনশ্রুতি ধামাচাপা দেওয়ার জন্য, যার ফল একেবারে নিরাশ করার মতো। তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করা যায়নি। সে রাতে সে হ্যামারস্মিথে সত্যি বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কাজেই তার অ্যালিবাই সম্পূর্ণ নিখুঁত। একথা সত্য যে সে যখন বাড়িতে ফেরার জন্য যাত্রা করেছিল, তখন ওই কনস্টেবলের খুনটা আবিষ্কার করার আগেই ওয়েস্টমিনস্টারে পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু সে তার জবানবন্দিতে কিছুটা পথ যে হেঁটে আসার কথা বলেছিল এবং তার প্রমাণ হিসেবে সেদিন রাতের যা বর্ণনা দিয়েছিল সেটাও সত্যি বলেই মনে হয়। রাত 12টার সময় সে উপস্থিত হয় এবং এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় একেবারে হতভম্ব হয়ে পড়ে। মনিবের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো ছিল। মৃত ব্যক্তির কিছু কিছু জিনিস, বিশেষ করে একটা ছোট খুঁড়ের বাক্স, খানসামার বাক্সের মধ্যে পাওয়া গেছিল, তবে সে বলেছে ওগুলো নাকি তার মনিব তাকে উপহার দিয়েছিল। তার গৃহকর্ত্রীটিও সে কথাই সমর্থন করেছে। প্রায় 3 বছর হলো মিল্টন লুকাসের কাছে চাকরি করেছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ইউরোপ ভ্রমণের সময় কিন্তু লুকাস মিল্টনকে সঙ্গে নিত না। এক সময় সে একটানা 3 মাসের জন্য প্যারিস গিয়েছিল, কিন্তু মিল্টনকে রেখে গেছিল গডলফ্রিন স্ট্রিটের বাড়িতে। গৃহকর্ত্রী তার জবানবন্দিতে বলেছে ঘটনার দিন রাতে সে কিছুই শোনেনি। কোনো আগন্তুক যদি তার মনিবের কাছে এসে থাকে, তাহলে মনিব নিজেই তাকে দরজা খুলে দিয়েছিল। স্বভাবতই খবরের কাগজ পড়ে আমি যতদূর জানলাম, তাতে পরপর 3টে সকাল কেটে গেলেও রহস্যের সমাধানের কোনো কুলকিনারা হলো না। হোমস যদি আমার থেকে কিছু বেশি জেনেও থাকে, সেটা তার মনের মধ্যেই গোপন ছিল। আমাকে শুধু সে বলেছিল যে ইন্সপেক্টর লেস্ট্রেড এ ব্যাপারে তার সঙ্গে পরামর্শ করেছে। আমি জানতাম তদন্তের অগ্রগতির সঙ্গে হোমস ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে। 4র্থ দিনে প্যারিস থেকে একটা লম্বা টেলিগ্রাম এলো এবং আমার মনে একটা ধারণা তৈরি হলো যে এবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাতে লেখা ছিল, ডেইলি টেলিগ্রাফের খবর অনুযায়ী একমাত্র প্যারিসের পুলিশ এমন একটা সূত্র আবিষ্কার করেছে যে তার ফলে রবিবার রাতে ওয়েস্টমিনস্টারের অন্তর্গত গডলফিন স্ট্রিটের মিস্টার এডওয়ার্ডো লুকাসের নৃশংস খুনকে ঘিরে যে রহস্যের কুয়াশা আচ্ছন্ন হয়েছিল, তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের পাঠকদের মনে থাকা উচিত যে মৃত ভদ্রলোককে তার ঘরেই ছুরিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং এ ব্যাপারে তার খানসামাকে সন্দেহ করা হয়, কিন্তু নিখুঁত অ্যালিবাইয়ের জন্য কেসটার কোনো সুরাহা হয় না। গতকাল রু অ্যাস্ট্রোলিজের একটি ছোট্ট ভিলার চাকররা সেখানকার অথরিটিকে জানিয়েছে যে তাদের মালকিন মাদাম হেনরি ফোরনায় নামে একজন মহিলা উন্মাদ হয়ে গেছে। পরীক্ষা করে জানা গেছে যে মহিলাটির মধ্যে সত্যি সত্যি খুব বিপজ্জনক ও স্থায়ী উন্মাদনার লক্ষণ প্রকাশ পেয়েছে। তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে যে মাদাম হেনরি ফোরনায় একটি দেশ ভ্রমণ সেরে সবে গত মঙ্গলবার লন্ডনে ফিরে এসেছে এবং ওয়েস্টমিনস্টারের খুনের সঙ্গে তাকে সন্দেহ করার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। ফটোগ্রাফ মিলিয়ে চূড়ান্তভাবে প্রমাণ করা গেছে যে মসিয়ে হেনরি ফোরনায় এবং এডওয়ার্ডো লুকাস আসলে একই ব্যক্তি। কোনো এক অজ্ঞাত কারণে তিনি লন্ডন এবং প্যারিসে দ্বৈত জীবন যাপন করছিলেন। মাদাম হেনরি ফোরনায় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের
ক্রিওল অধিবাসী বংশজাত। তার প্রকৃতি অত্যন্ত উত্তেজনাপ্রবণ। অতীতে অনেকবার মানসিক আঘাতের ফলে তার মধ্যে উন্মাদের লক্ষণ প্রকাশ পেয়েছে। অনুমান করা হচ্ছে যে মিস্টার লুকাসের নৃশংস হত্যাকাণ্ড লন্ডন শহরে যে চাঞ্চল্য সৃষ্টি করেছে সেটি এই মহিলাই কোনো একটি উন্মাদনার মুহূর্তে ঘটিয়েছে। তার গত সোমবার রাতের গতিবিধি এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তার মতো চেহারার একজন স্ত্রীলোক মঙ্গলবার সকালে চ্যারিং ক্রস স্টেশনে তার বিপর্যস্ত চেহারা ও হিংসাত্মক অঙ্গভঙ্গির দ্বারা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছিল। সুতরাং এটাই অনুমান করা হচ্ছে যে হয় ওই উন্মাদ অবস্থায় খুনটা করা হয়েছিল, অথবা খুনের অনিবার্য পরিণতিতে মহিলাটির মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। বর্তমানে সে তার অতীত জীবনের কোনো অর্থপূর্ণ বিবরণই বলতে পারে না, এবং কখনো যে তার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে সে আশাও ডাক্তাররা দিতে পারছেন না। আরও প্রমাণ পাওয়া গেছে যে গত সোমবার রাতে একজন স্ত্রীলোককে, যাকে মাদাম হেনরি ফোরনায় বলে অনুমান করা হচ্ছে, গডলফিন স্ট্রিটের ওই বাড়িটার দিকে লক্ষ্য রাখতে দেখা গেছে। বিবরণটা আমি পড়ে শোনাচ্ছিলাম, আর ততক্ষণে হোমস তার প্রাতরাশ সারছিল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা হোমস, এই সম্বন্ধে তোমার কি ধারণা? টেবিল থেকে উঠে সে সারা ঘরে পায়চারি করতে করতে বলল, মাই ডিয়ার ওয়াটসন, তুমি অনেক যন্ত্রণা ভোগ করেছ। গত 3 দিন ধরে আমি যে তোমাকে কিছুই বলিনি তার কারণ আমার কাছে বলার মতো কিছু ছিল না। এমনকি এখনও প্যারিস থেকে পাঠানো এই বিবরণও আমাকে খুব একটা সাহায্য করেছে এমনটা একদমই নয়। কিন্তু লোকটার মৃত্যু সম্পর্কে হয়তো এটাই শেষ কথা। লোকটার মৃত্যু একটা সামান্য তুচ্ছ ঘটনা মাত্র। আমাদের আসল কাজ চুক্তিটার খোঁজ করা এবং একটা ইউরোপীয় সংগ্রামকে প্রতিরোধ করা। গত 3 দিনে মাত্র একটাই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আর সেটা হলো এই যে এখনো পর্যন্ত কিছুই ঘটেনি ওয়াটসন। সরকারের কাছ থেকে ঘন্টায় ঘন্টায় আমি খবর পাচ্ছি ইউরোপের কোথাও কোনো গণ্ডগোলের চিহ্ন এখনো পর্যন্ত নেই, এবং এখন চুক্তিটা যদি হাতছাড়া হয়ে গিয়ে থাকে, না 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 সম্ভবত সেটা এখনো হাতছাড়া হয়নি। সেটা যদি হাতছাড়া না হয়ে থাকে তাহলে সেটা কোথায় আছে ওয়াটসন, এবং কে সেটাকে এভাবে চেপে রেখেছে? এই প্রশ্নগুলোই আমার মাথায় হাতুড়ির মতো বারবার আঘাত করে চলেছে। এটা কি কোনো আকস্মিক যোগাযোগ যে ওই চুক্তি চুরি হওয়ার রাত্রেই লুকাসের মৃত্যু ঘটল? চিঠিটা আদৌ তার হাতে পৌঁছেছিল কি? তাই যদি হয় তাহলে তার কাগজপত্রের মধ্যে সেটা নেই কেন? আর এই পাগল ভদ্রমহিলা যাকে তার স্ত্রী বলে অনুমান করা হচ্ছে সেই কি সেটা সঙ্গে নিয়ে গেছে? তাই যদি হয় ওয়াটসন, তাহলে চিঠিটা মোস্ট প্রবাবলি প্যারিসে তার বাড়িতেই রয়েছে। প্যারিসের পুলিশদের মনে সন্দেহ জাগাতে না পারলে সেখানেই বা খোঁজ করব কেমন করে? ওয়াটসন, এই কেসটা এমন একটা কেস যেখানে আমাদের পক্ষে আইনও অপরাধীদের মতোই বিপজ্জনক। প্রত্যেকের হাতই আমাদের বিরুদ্ধে উদ্যত হয়ে আছে, অথচ একটা প্রকাণ্ড বড় স্বার্থ আজ বিপন্ন। এই সমস্যার যদি সত্যিই সমাধান করতে পারি তাহলে সেটা আমার জীবনের শ্রেষ্ঠ গৌরব হবে ওয়াটসন, শ্রেষ্ঠ গৌরব হবে। আর এই তো এটাই তো খুঁজছিলাম এতক্ষণ। বর্ডারের শেষ সংবাদে এসে গেছে। সদ্য আসা একটা চিরকুটে হোমস দ্রুত চোখ বুলিয়ে নিল। বাহ, মনে হচ্ছে লেস্ট্রেড আকর্ষণীয় কিছু একটা পেয়েছে, বুঝলে ওয়াটসন। টুপিটা পরে নাও, চলো দুজনেই একটু ওয়েস্টমিনিস্টারে ঘুরে আসি। অপরাধের ঘটনাস্থলে এই প্রথম আমার পদার্পণ। একটা উঁচু নোংরা সরু বাড়ি, যে শতাব্দীতে বাড়িগুলো তৈরি হয়েছিল তার মতোই শৌখিন, গতানুগতিক ও নিরেট। লেস্ট্রেড তার গম্ভীর মুখে সামনে জানলা দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। স্বাস্থ্যবান চেহারার একজন কনস্টেবল দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে যেতেই সে এসে আমাদের সাদরে অভ্যর্থনা করল। সে আমাদের নিয়ে গেল যে ঘরের ভেতর খুনটা হয়েছিল সেখানে, কিন্তু কার্পেটের ওপর একটা অদ্ভুত বিশ্রী দাগ ছাড়া আর কোনো চিহ্নই অবশিষ্ট নেই। কার্পেটটা ছোট, 4 কোনা মাপের,
ঘরের মাঝে পাতা ছিল, তার চারপাশে ঘিরে ছিল ঝকঝকে পালিশ করা চৌকো কাঠের টুকরো বসিয়ে তৈরি পুরনো সুন্দর কাঠের মেঝে। ফায়ারপ্লেসের উপর চমৎকার সব উপহার পাওয়া অস্ত্রশস্ত্র সাজানো। দুর্ঘটনার রাতে তারই একটা অস্ত্র ব্যবহার করা হয়েছিল। জানলার নিচে মস্ত বড় লেখার টেবিল। ঘরের প্রতিটি জিনিস, ছবি, কম্বল, পর্দা সবকিছুতেই মেয়েদের মতো সাজানো গোছানোর একটা ছাপ রয়েছে। প্যারিসের খবরটা দেখেছেন? লেস্ট্রেডের কথায় হোমস মাথা নাড়ল। আমাদের প্যারিসের বন্ধুরা দেখছি এ যাত্রায় ঠিক জায়গায় হাত দিতে পেরেছে। তারা যা বলছে আমার অনুমান নিঃসন্দেহে সেটাই ঠিক। মহিলাটি এলো, দরজায় টোকা দিল। তার আগমনটা নিশ্চয়ই অপ্রত্যাশিতই ছিল, কারণ লোকটি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জীবন কাটাত। তবু তাকে ভেতরে নিয়ে এলো। রাস্তায় তো আর ফেলে রাখতে পারে না। মহিলাটি বলল অনেক খোঁজ খবর করে তার সন্ধান পেয়েছে। তাকে কিছু তিরস্কার করলো। তারপর যা হয়, কথায় কথা বাড়তে লাগলো এবং শেষে হাতের কাছে ওই ছুরিটা পেয়ে পরিণতি ঘটাতে দেরি হলো না। মুহূর্তের মধ্যে যে পুরো ঘটনাটা ঘটেছিল তা কিন্তু নয়, কারণ ওই চেয়ারগুলো সব একপাশে জড়ো করে দেওয়া হয়েছিল। মহিলাটিকে বাধা দেওয়ার জন্য সে একটা চেয়ার হাতেও নিয়েছিল। সব ব্যাপারটা এখন এত পরিষ্কার যে মনে হচ্ছে যেন চোখের সামনেই ঘটতে দেখেছি। হোমস একবার তার ভ্রু দুটো কোঁচকালো। লেস্ট্রেড, সবকিছু সমাধান হয়ে যাওয়ার পরে তুমি আমাকে ডেকে পাঠিয়েছ? হ্যাঁ? আহা, ডাক পাঠিয়েছি সে তো আরেক ব্যাপার, অতি তুচ্ছ ব্যাপার, কিন্তু ওই ধরনের ব্যাপারেই তো আপনি বেশি আগ্রহী। কি জানেন, ব্যাপারটা ভারী অদ্ভুত বলতে পারেন, খামখেয়ালি। মূল ঘটনার সঙ্গে সেটার কোনো যোগাযোগ নেই, আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন। তা না হয় হলো, কিন্তু ব্যাপারটা কি? আপনি তো জানেন এই ধরনের অপরাধ ঘটার পরে সব জিনিস যাতে যথাস্থানে থাকে সে বিষয়ে আমরা খুব সতর্ক থাকি। এখানেও কোনো কিছু সরানো হয়নি। একজন অফিসার দিন রাত পাহারায় রয়েছে। আজ সকালে যখন লোকটিকে কবর দেওয়া হলো, তার সাথে এই অনুসন্ধানের কাজও শেষ হলো। অন্ততপক্ষে এই ঘরের ব্যাপারে তদন্তটা শেষ হয়েছে। তখন ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যাক। এই কার্পেটটা আপনিও দেখুন, এটা শক্ত করে মেঝেতে আটকানো নয়, শুধু পাতা রয়েছে। কি মনে হতে ওটাকে একবার তুললাম, তখন দেখলাম। কি দেখলে? দেখুন, আমরা যা দেখলাম সেটা হয়তো আপনিও কল্পনা করতে পারবেন না। কার্পেটের উপর এই রক্তের দাগটা দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই অনেকটা শুষে নিয়েছে, তাই না? এক্স্যাক্টলি, নিঃসন্দেহে তাই। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে ওর ঠিক নিচের সাদা কাঠের উপর কোনো দাগ নেই। সে কি, কোনো দাগ নেই? কিন্তু দাগ তো একটা... হ্যাঁ, আপনি তাই বলবেন, কিন্তু সত্যি ঘটনা হলো সেখানে দাগের কোনো ছিটে ফোঁটাও নেই। কার্পেটের একটা কোণ হাতে নিয়ে লেস্ট্রেড সেটাকে উল্টে দিল। তারপর দেখালো সে যা বলছে তাই ঠিক। কিন্তু কার্পেটের নিচের দিকটাতেও ওপরের দিকের মতোই তো দাগ রয়েছে। তার একটা ছাপ তো মেঝের ওপর পড়তেই হবে। হোমসকে অবাক করে দিতে পারায় লেস্ট্রেড মুচকি মুচকি হাসতে লাগলো। এবার এর কারণটা আমি আপনাকে দেখাচ্ছি। আরেকটা দ্বিতীয় দাগও আছে, কিন্তু এটার সাথে সেটাকে কোনোভাবে মেলানো যাচ্ছে না। আপনি দেখুন। কথাটা বলতে বলতে লেস্ট্রেড কার্পেটের আরেকটা কোণ তুলে ধরল। সত্যিই তো, পুরনো আমলের চৌকো সাদা মেঝের উপর একটা বড় লাল দাগ রয়েছে। এটা সম্পর্কে আপনি কি বলবেন মিস্টার হোমস? কেন? এটা তো খুবই সাধারণ ব্যাপার। দুটো দাগ একই জায়গাতে ছিল, কিন্তু কার্পেটটাকে ঘুরিয়ে পাতা হয়েছে, এবং যেহেতু কার্পেটটা চৌকো এবং কোনো কিছু দিয়ে আটকানো নয়, তাই সহজেই কাজটা হয়ে গেছে। দ্যাটস ইট। কার্পেটটা যে ঘুরিয়ে পাতা হয়েছে সে কথা বলার জন্য সরকারি পুলিশের আপনাকে দরকার হয় না মিস্টার হোমস। এটা তো খুব পরিষ্কার ব্যাপার। আর কার্পেটটা এইভাবে পাতলে দুটো দাগ উপর নিচে পড়ে। কিন্তু আমি জানতে চাই কার্পেটটা ঘোরালো কে এবং কেন। হোমসের কঠোর মুখটা দেখেই বুঝতে পারছি তীব্র উত্তেজনায় সে ভেতরে ভেতরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। লেস্ট্রেড, এদিকে এসো। দালানের ওই কনস্টেবলটি কি সারাক্ষণ এখানে পাহারায় আছে? হ্যাঁ, তা আছে। শোনো, আমার মনে হয় ওকে একবার ভালোভাবে পরীক্ষা করো। আমাদের সামনে করো না, আমরা এখানে অপেক্ষা করছি। ওকে তুমি পেছনের ঘরে নিয়ে যাও। একা থাকলেই সম্ভবত তার কাছ থেকে একটা স্বীকারোক্তি বের করে নিতে পারবে। তাকে জিজ্ঞেস করো কোন আক্কেলে সে এখানে অন্য লোককে ঢুকতে দিয়েছিল এবং তাদের এখানে রেখে বাইরে চলে গিয়েছিল। সে কাজ করেছে কিনা তা জিজ্ঞেস করবে না, সেই যে করেছে এটা সত্যি ভেবে নিয়ে জিজ্ঞেস করবে। তাকে বিশ্বাস করাতে হবে যে তুমি জানো কেউ না কেউ এখানে এসেছিল।
তার উপর একটা মানসিক চাপ সৃষ্টি করে তার কাছ থেকে সত্যি কথাটা স্বীকার করিয়ে নিতে হবে। তাকে বলবে যে এখনই সব কথা স্বীকার করলে তাকে ক্ষমা করা যেতে পারে। আশা করি তুমি বুঝতে পেরেছ। তোমাকে যা বললাম এক্স্যাক্টলি তাই করো। জর্জের দিব্যি, সে যদি সত্যি কিছু জেনে থাকে তাহলে সে কথা আমি ওর পেট থেকে বের করবই। সে দ্রুত সেই কনস্টেবলটিকে নিয়ে হলে ঢুকে গেল এবং কয়েক মিনিটের মধ্যেই পেছনের ঘর থেকে তার উত্তেজিত কণ্ঠস্বর আমাদের কানে এলো। এইবার ওয়াটসন, এইবার। হোমসের নিশ্চিত আচার আচরণের আড়ালে যে একটা দানবীয় শক্তি লুকানো থাকে সেটা যেন হঠাৎ তীব্র বেগে আত্মপ্রকাশ করল। সে দ্রুত মেঝের আচ্ছাদনটা সরিয়ে দুই হাঁটু ও হাতের উপর ভর করে ঝুঁকে পড়ে নিচের প্রত্যেকটি কাঠের চৌকো নখ দিয়ে আঁচড়াতে লাগলো। একটা কাঠের চৌকোয় একপাশে নখ ঢুকিয়ে দিতেই সেটা একটুখানি সরে গেল। বাক্সের ডালার মতো কবজার জোরে সেটা একপাশে উঠে গেল। তার নিচে প্রকাশ পেল একটা ছোট্ট কালো গর্ত। হোমস উৎসাহে তার মধ্যে হাতটা ঢুকিয়ে দিল আর সঙ্গে সঙ্গে ক্রোধ ও হতাশায় একটা চাপা চিৎকার করে উঠল। ওয়াটসন, গর্তটা তো ফাঁকা। নাও নাও নাও, তাড়াতাড়ি করো, এটাকে চেপে দাও। কাঠের ডালাটা যথাস্থানে লাগিয়ে দেওয়া হলো। আচ্ছাদনটা সবে আবার যথাস্থানে পাতা হয়েছে এমন সময় দালানে লেস্ট্রেডের গলা শোনা গেল। সে ঘরে ঢুকে দেখল হোমস বিষণ্ণ হয়ে ম্যান্টেল পিসটায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ হাল ছেড়ে দিয়ে ব্যর্থতার দীর্ঘশ্বাস চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। মাফ করবেন মিস্টার হোমস, একটু দেরি হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা নিয়ে আপনার চিন্তার অবকাশ নেই। দেখুন, কনস্টেবল সব কথা স্বীকার করেছে। এখানে এসো ম্যাকফারসন। স্বাস্থ্যবান চেহারার কনস্টেবলটি খুবই অনুতপ্ত ভঙ্গিতে মাথা নত করে সংযতভাবে ঘরের ভেতর ঢুকে একপাশে গিয়ে দাঁড়ালো। তোমার অমার্জনীয় কীর্তির কথা এনাকে একটু খুলে বলো। সত্যি বলছি স্যার, আমার কাজের জন্য যে কোনো ক্ষতি হতে পারে সেটা বুঝতে পারিনি। কাল সন্ধ্যায় মেয়েটি দরজার কাছে এলো, সে বাড়িটা চিনতে ভুল করেছিল। তারপর আমাদের দুজনের আলাপ হয়। সারাদিন পাহারায় একাই থাকতাম, তাই খুব একা একা লাগতো। তারপর কি হলো সেটা বলো। মেয়েটি বলল খবরের কাগজে সে সব কথাই পড়েছে, তাই খুনটা কোথায় হয়েছিল একবার দেখতে চায়। মেয়েটা খুবই সম্ভ্রান্ত স্যার, আর সুন্দর কথাও বলতে পারে। তাই ভাবলাম এক নজর দেখলে তো কোনো ক্ষতি নেই। কার্পেটের উপর দাগটা দেখেই সে মেঝের উপর এমনভাবে হুড়মুড় করে পড়ল যেন মারা গেছে। দৌড়ে পিছনে গিয়ে জল নিয়ে এলাম, কিন্তু তাতেও কিছু হলো না স্যার। তখন কিছুটা ওই ব্র্যান্ডি আনার জন্য ওপাশের আইভি প্ল্যান্টে গেলাম, কিন্তু ব্র্যান্ডি নিয়ে ফিরে এসে দেখি মেয়েটা সুস্থ হয়ে চলে গেছে। হয়তো খুব লজ্জায় পড়ে গেছিল আর কি, তাই আমি আসার আগেই চলে গেছি। আচ্ছা, ওই আচ্ছাদনটা সরানো হয়েছিল কি? মানে তা স্যার একটু নড়ে গেছিল। আমি ফিরে এসেই সেটা দেখেছিলাম। ভেবে দেখুন স্যার, সে ওটার উপর পড়ে গিয়েছিল। জিনিসটা পাতা আছে পালিশ করা মেঝের উপর, আর কোনো কিছু দিয়ে আটকানোও নেই। পরে অবশ্য আমি ওটাকে সমান করে দিয়েছিলাম। কনস্টেবল ম্যাকফারসন, এই ঘটনায় বুঝে নাও যে আমাকে ফাঁকি দেওয়া সহজ নয়। তুমি নিশ্চয়ই ভেবেছিলে তোমার এই কাজের ভুল আমি ধরতে পারবো না, কিন্তু আচ্ছাদনটার দিকে চোখ পড়তেই আমি বুঝতে পেরেছিলাম যে কোনো লোককে এই ঘরে ঢুকতে দেওয়া হয়েছিল। তোমার ভাগ্য ভালো যে কোনো জিনিস চুরি যায়নি, না হলে তোমার স্থান কোথায় হতো তা তুমি জানো। এরকম একটা ছোট্ট ব্যবহারের জন্য আপনাকে ডেকে এনেছি বলে আমি দুঃখিত মিস্টার হোমস, কিন্তু আমি ভেবেছিলাম ওই যে দ্বিতীয় দাগের সঙ্গে প্রথম দাগটা মিলছে না, এই ব্যাপারটা আপনার কাছে আকর্ষণীয় মনে হবে। ব্যাপারটা সত্যিই খুব আকর্ষণীয়। আচ্ছা কনস্টেবল, মহিলাটি কি একবারই এসেছিল? হ্যাঁ স্যার, ওই একবারই। সে কে তা তুমি বলতে পারো? নাম তো জানি না স্যার। টাইপরাইটিংয়ের ব্যাপারে একটা বিজ্ঞাপন দেখে এসেছিল, কিন্তু বাড়ির নম্বরটা ভুল করেছিল। বড় সুন্দর ভদ্র মেয়ে স্যার। মেয়েটি কি লম্বা? দেখতে শুনতে খুব ভালো। হ্যাঁ স্যার, পূর্ণ যুবতী, সুদর্শনাও বলতে পারেন। কেউ কেউ হয়তো খুবই সুন্দরী বলবে। সে আমাকে অনেকবার অনুরোধ করেছিল জায়গাটা একবার দেখতে দেওয়ার জন্য। অবশ্য বলতে পারেন মেয়েটির চালচলনে একটু রহস্যের আভাস ছিল, কিন্তু আমি ভেবেছিলাম দরজা দিয়ে একটুখানি মাথা গলালে কি আর এমন ক্ষতি হবে। আচ্ছা, পোশাক আশাক কিরকম ছিল? সাদাসিধে স্বাভাবিক স্যার, পা পর্যন্ত ঝোলা একটা ঢিলে জামা। সময়টা ঠিক কখন বলতে পারবে?
তখন প্রায় সন্ধে হয়। ব্র্যান্ডি নিয়ে আমি যখন ফিরে আসি তখন আলো জ্বালানো হচ্ছিল। ভেরি গুড। চলো ওয়াটসন, অন্য জায়গায় এর চেয়ে বড় কাজ আমাদের হাতে রয়েছে। এখানের কাজ শেষ। আমরা যখন বেরিয়ে আসি তখন লেস্ট্রেড সেই খুন হওয়া ঘরটাতে থেকে গেল। কনস্টেবলটি এসে আমাদের দরজা খুলে দিল। সিঁড়িতে পা দিতেই হোমস হাত বাড়িয়ে কি যেন তুলে নিল। কনস্টেবলটি হাঁ করে রইল। ও মাই গড! হোমস ঠোঁটের উপর আঙুল রেখে হাতটা বুক পকেটে ঢুকিয়ে নিল। তারপর হাসতে হাসতে রাস্তায় পা দিল। চমৎকার। চলো ওয়াটসন, রহস্যের জবনিকা পতনের সময় এসে গেছে। তুমি শুনলে আশ্বস্ত হবে যে কোনো রকম যুদ্ধই কিন্তু হবে না, এবং সচিব সাহেব মিস্টার হোপের উজ্জ্বল রাজনৈতিক জীবনে কোনো বিঘ্ন ঘটবে না। অবিবেচক নৃপতি তার অবিবেচনার জন্য কোনো রকম শাস্তিও পাবেন না, এবং প্রাইমকে কোনো ইউরোপীয় জটিলতার সম্মুখীনও হতে হবে না। আর আমরা যদি একটু বুদ্ধি ও কৌশল খাটিয়ে কাজটা করি তাহলে কারোরই কোনো রকম ক্ষতিও হবে না। অথচ কত বড় একটা বিশ্রী দুর্ঘটনা ঘটতে পারত ওয়াটসন, সেটা ভেবেই আমি শিউরে উঠছি। কখনো কখনো হোমসের জন্য আমার মনে প্রশংসার শেষ থাকে না। হোমস, সমাধান করে ফেলেছ? খানিকটা, আবার পুরোটাও নয়। কয়েকটা বিষয় এখনো আগের মতোই অন্ধকারই রয়েছে, কিন্তু যতটা আমাদের হাতে এসেছে সেটা যথেষ্ট। বাকিটা যদি আমরা নিজেরা না জানতে পারি তাহলে সেটা কিন্তু একেবারেই আমাদের দোষ হবে ওয়াটসন। এবার আমরা সোজা চলে যাব হোয়াইট হল টেরেসে, আর সেখানেই সব কিছুর মীমাংসা হবে। ইউরোপীয় সচিবের বাসভবনে পৌঁছেই হোমস মিসেস হিল্ডা ট্রেলনি হোপের খোঁজ করল। আমাদের সকালের বসার ঘরে নিয়ে যাওয়া হলো। আমাদের দেখে ভদ্রমহিলার মুখ ক্ষোভে লাল হয়ে উঠল। মিস্টার হোমস, আপনার জন্য কাজটা অত্যন্ত অন্যায় এবং দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। আমার বিশ্বাস ছিল, আর সে কথা আমি আপনাকে জানিয়েও ছিলাম, যে আপনার কাছে আমার যাওয়ার কথাটা গোপন রাখা হোক, কারণ তা না হলে আমার স্বামী ভাবতে পারে যে আমি তার ব্যাপারে হস্তক্ষেপ করছি। কিন্তু আপনি এখানে এসে আমাকে তো খুব বিপদে ফেলে দিলেন, কারণ এতে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা কাজের সম্পর্ক আছে। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক ম্যাডাম। আসলে আমার কাছে আর অন্য কোনো বিকল্প ছিল না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি উদ্ধারের কাজে আমাকে নিযুক্ত করা হয়েছে, তাই আমি আপনাকে বলছি, দয়া করে সেটা আমার হাতে তুলে দিন প্লিজ। হোমসের কথা শুনে ভদ্রমহিলা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। তার সুন্দর মুখ থেকে সমস্ত রং মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। তার চোখ জলজল করছে, শরীর কাঁপছে, মনে হলো এই হয়তো তিনি মূর্ছা যাবেন। তারপর ভীষণ চেষ্টায় তিনি প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠলেন। প্রবল বিস্ময় আর ক্ষোভ তার মুখের সমস্ত ভাব পরিবর্তন করে দিল। আপনি আমাকে অপমান করছেন মিস্টার হোমস। শান্ত হন ম্যাডাম, আপনার চিৎকারে কোনো কাজ হবে না। ভদ্রমহিলা দ্রুত বেলের কাছে ছুটে গেলেন। এক্ষুনি খানসামা এসে আপনাদের সবাইকে বের করে দেবে। বেল বাজাবেন না লেডি হিল্ডা। যদি বাজান তাহলে যে কেলেঙ্কারি এড়ানোর জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি সব ব্যর্থ হয়ে যাবে। চিঠিটা দিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। আমাকে যদি আপনি সাহায্য করেন আমি সব কিছু ঠিক করে দেব, কিন্তু আমার বিরুদ্ধে গেলে আপনার সমস্ত গোপনীয়তা আমি ফাঁস করে দিতে বাধ্য হব। ভদ্রমহিলা রানীর মতো গাম্ভীর্যের উজ্জ্বল দৃষ্টি হোমসের চোখের উপর এমন স্থির নিবদ্ধ হলো যেন তিনি হোমসের মনের ভেতরে সব কথা পড়ে ফেলতে চাইছেন। তিনি বেলের উপর হাত রাখলেন ঠিকই, কিন্তু বাজালেন না। আপনি আমাকে ভয় দেখাতে চাইছেন মিস্টার হোমস? এভাবে এখানে এসে একজন ভদ্র মহিলার উপর আক্রমণ করা কোনো সম্মানীয় পুরুষের ব্যক্তিত্ব না। আপনি যে বলছেন আপনি কিছু জানেন, আপনি কি জানেন? প্লিজ বসুন, কারণ পড়ে গেলে আপনার আঘাত লাগবে, আর আপনি না বসা পর্যন্ত আমি কোনো কথাই বলবো না। আপনাকে 5 মিনিট সময় দেব মিস্টার হোমস। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 মিনিটই যথেষ্ট লেডি হিল্ডা। আমি জানি আপনি এডওয়ার্ডো লুকাসের কাছে গিয়েছিলেন, এই চুক্তিটা তার হাতে দিয়েছিলেন এবং বেশ চালাকি করে গত রাতে আবার সেই ঘরে গিয়েছিলেন এবং কার্পেটের তলার গোপন জায়গা থেকে চিঠিটা নিয়ে এসেছেন। Am I right? মুহূর্তের মধ্যে ভদ্রমহিলার মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল। আপনি পাগল মিস্টার হোমস, আপনি পাগল। এটা সঙ্গে করে এনেছি কারণ ভাবলাম এটা যদি কোনো কাজে লেগে যায়।
হোমস পকেট থেকে এক টুকরো কার্ডবোর্ড বের করলো। একটা ছবি থেকে একটি মেয়ের মুখ কেটে নেওয়া হয়েছে। পুলিশ কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পেরেছে লেডি হিলডা। ভদ্রমহিলা আবার একবার ঢোক গিললেন, তারপর চেয়ারে বসে পড়লেন। লুক হিয়ার লেডি হিলডা, চিঠি আপনার কাছেই আছে, তাই ব্যাপারটা কিন্তু এখনো মিটিয়ে নেওয়া যায়। আপনাকে কোনো রকম বিপদে ফেলার ইচ্ছে আমার নেই। হারানো চিঠিটা আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারলেই আমার কর্তব্য শেষ। এখন আমার কথা শুনুন, আমার সঙ্গে খোলাখুলি আলোচনা করে দেখুন, সেটাই আপনার পক্ষে বাঁচার একমাত্র পথ। মহিলাটির দুঃসাহস প্রশংসনীয়। এই ঘটনার পরেও তিনি হার মানলেন না। আবার বলছি মিস্টার হোমস, আপনি একটা ভ্রান্ত ধারণায় এই অভিযোগ করছেন। শার্লক চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজেই বেল বাজালো। আমি খুবই দুঃখিত লেডি হিলডা। আপনার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু এখন দেখছি সবই বৃথা। খানসামা ঘরে এসে ঢুকলো। শার্লক তাকে জিজ্ঞাসা করলো, মিস্টার হোপ কি বাড়িতেই আছেন? না স্যার, তিনি 1:45টার দিকে ফিরবেন। শার্লক ঘড়ি দেখলো। অলরাইট, এখনো 15 মিনিট বাকি আছে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। খানসামা ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করা মাত্রই লেডি হিলডা হোমসের পায়ের কাছে উবু হয়ে বসে 2 হাত বাড়িয়ে মুখ তুলে তাকালেন। আমাকে বাঁচান মিস্টার হোমস, আমাকে বাঁচান। ফর গডস সেক ওকে কিচ্ছু বলবেন না। আমি ওকে ভীষণ ভালোবাসি। ওর জীবনে কোনো দুঃখের ছায়া আমি ফেলতে চাই না, কিন্তু আমি জানি এ কথা জানলে ওর বিশ্বাস ভেঙে যাবে। হোমস ওনাকে তুলে পুনরায় চেয়ারে বসালো। ম্যাডাম, এই শেষ মুহূর্তেও যে আপনার সুবুদ্ধি ফিরে এসেছে সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আর এক মুহূর্তও দেরি করা চলবে না। চিঠিটা কোথায়? রাইটিং ডেস্কের কাছে ছুটে গিয়ে তালা খুলে ভদ্রমহিলা একটা লম্বা নীল খাম টেনে বার করলেন। এই সেই চিঠি মিস্টার হোমস। ও গড, চিঠিটা যদি কখনো আমার চোখে না পড়তো। এটা এই মুহূর্তে কিভাবে ফেরত দেওয়া যায়? তাড়াতাড়ি যে কোনোভাবেই হোক একটা উপায় বের করতে হবে। ভাবো 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 ওয়াটসন, ভাবো। আচ্ছা লেডি হিলডা, ওই চিঠিপত্রের বাক্সটা কোথায় থাকে? এখনো শোয়ার ঘরেই আছে। খুবই সৌভাগ্যের কথা লেডি হিলডা, শিগগির সেটাকে নিয়ে আসুন। 1 মিনিট পরেই একটা চ্যাপ্টা বাক্স হাতে নিয়ে তিনি ফিরে এলেন। আগে এটাকে কিভাবে খুলেছিলেন? আপনার কাছে কোনো ডুপ্লিকেট চাবি আছে? খুলুন খুলুন, দেরি করবেন না, খুলুন। লেডি হিলডা বুকের ভেতর থেকে একটা ছোট্ট চাবি বের করলেন। বাক্সটা খোলা হলো। কাগজপত্রে ভর্তি বাক্স। হোমস নীলখামটাকে অন্যান্য কাগজের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাক্সের একেবারে নিচের দিকে রেখে দিল। তারপর বাক্সটাকে বন্ধ করে তালা লাগিয়ে শোবার ঘরে পুনরায় রেখে দেওয়া হলো। এবার আমরা তার জন্য প্রস্তুত। এখনো 10 মিনিট সময় আছে। আপনাকে আড়াল করতে আমি অনেকটাই ঝুঁকে নিয়েছি লেডি হিলডা। প্রতিদানে এই ঘটনার পেছনের আসল সত্যটা আমাকে খোলাখুলি বলেই আপনাকে বাকি সময়টা কাটাতে হবে। শুরু করুন। মিস্টার হোমস, সব কথাই আমি আপনাকে খুলে বলবো। ওকে দুঃখ দেওয়ার আগে আমি আমার ডান হাতটা কেন কেটে ফেললাম না? লন্ডনে আর কোনো স্ত্রী তার স্বামীকে হয়তো এতটা ভালোবাসে না, তবুও যদি জানতে পারে আমি কি করেছি বা কি করতে বাধ্য হয়েছি, তাহলে ও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। কারণ ওর কাছে সম্মানটা এত বড় যে অন্যের মধ্যে সেই সম্মানের অভাবও কখনো ভুলতে পারে না, ক্ষমা করতে পারে না। আমাকে সাহায্য করুন মিস্টার হোমস। আমার সুখ, ওর সুখ, আমাদের অস্তিত্ব আজ বিপন্ন। তাড়াতাড়ি বলুন ম্যাডাম, সময় বয়ে যাচ্ছে। মিস্টার হোমস, এসব কিছুর মূলে আছে আমার একটা চিঠি, বিয়ের আগে লেখা একটা বিবেচনাহীন চিঠি, একটা অর্থহীন চিঠি, একটা আবেগপ্রবণ কিশোরী প্রেমিকার চিঠি। কারো কোনো ক্ষতি আমি করতে চাইনি, অথচ ও সেটাকে গর্হিত বলেই মনে করত। ও যদি চিঠিটা পড়তো
তাহলে আমার ওপর ওর বিশ্বাস চিরকালের জন্য ভেঙে যেত। অনেক বছর আগে চিঠিটা লিখেছিলাম, ভেবেছিলাম সেসব কথা সকলেই ভুলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত এই লুকাস লোকটার কাছেই শুনলাম যে সেই চিঠিটা তার হাতে এসে পড়েছে এবং সে সেটা আমার স্বামীকে দেখাতে চায়। আমি তার কাছে করুণা ভিক্ষা করেছিলাম। সে বলল আমার স্বামীর চিঠিপত্রের বাক্স থেকে একটা বিশেষ কাগজ যদি আমি তাকে দিই তবে সেই চিঠিটা আমাকে ফেরত দেবে। আমার স্বামীর অফিসে তার যে সমস্ত গুপ্তচর রয়েছে তারাই চিঠিটার কথা লুকাসকে বলেছে। সে আমাকে আশ্বাস দিয়েছিল যে এতে আমার স্বামীর কোনো ক্ষতি হবে না। মিস্টার হোমস, আপনি একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। আমি আর কি করতে পারতাম বলুন তো? আপনার স্বামীকে তো সব কথা খুলে বলতে পারতেন। আমি পারিনি মিস্টার হোমস। একদিকে দেখতে পেলাম নিশ্চিত সর্বনাশ, অন্যদিকে আমার স্বামীর কাগজপত্র সরানোটা সাংঘাতিক কাজ বলে মনে হলেও রাজনীতির ব্যাপারে তার ফলাফলটা আমি ঠিক বুঝতে পারিনি। অথচ ভালোবাসা অবিশ্বাসের ব্যাপারে ফলাফলটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম। তাই আমি এই কাজ করেছি মিস্টার হোমস। চাবির একটা ছাঁচ করে নিলাম, এই লুকাসই ডুপ্লিকেট চাবি তৈরি করিয়ে দিল। চিঠিপত্রের বাক্সটা খুলে কাগজটা বের করে নিয়ে গোডালফিন স্ট্রিটে নিয়ে গেলাম। পূর্ব নির্ধারিত সংকেতে দরজায় টোকা দিলাম। লুকাস দরজা খুলল। তার পেছন পেছন ঘরে ঢুকলাম। হলের দরজাটা খোলাই রইল, কারণ লোকটার সঙ্গে একা থাকতে আমার ভয় করছিল। ঘরে ঢোকার সময় একজন স্ত্রীলোককে বাইরে দেখেছিলাম। আমার কাজকর্ম মিটে গেল। আমার চিঠিটা তার ডেস্কের ওপরেই ছিল। আমি লুকাসের হাতে কাগজটা তুলে দিলাম। সে আমাকে আমার চিঠিটা দিল। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। দালানে পায়ের শব্দ শোনা গেল। লুকাস তাড়াতাড়ি আচ্ছাদনটা তুলে সেখানে কোনো গোপন জায়গায় কাগজটা রেখে দিয়ে আবার সেটা টেনে দিল। তারপর যা ঘটল সে যেন এক দুঃস্বপ্ন। চোখের সামনে দেখলাম একটা কালো বদ্ধ পাগলের মুখ। কানে ভেসে এলো একটা নারী কণ্ঠ। ফরাসি ভাষায় ভেসে এলো তার চিৎকার। তার খোঁজা বৃথা হয়নি, শেষ পর্যন্ত দুজনকেই একসঙ্গে পেয়েছে। তারপরই তাদের দুজনের মধ্যে একটা কুরুচি সম্পন্ন ঝগড়া সৃষ্টি হলো। মুহূর্তের মধ্যে দেখলাম লোকটার হাতে একটা চেয়ার আর মেয়েটার হাতে চকচকে একটা ছুরি। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ঘর থেকে ছুটে দৌড়াতে শুরু করলাম। পরদিন সকালে সংবাদপত্রে জানলাম তার ভয়ঙ্কর পরিণতির কথা। সেদিন রাতে নিজেকে সুখী মনে হয়েছিল, কারণ চিঠিটা তখন আমার কাছে। কিন্তু তখন আমি জানতাম না ভবিষ্যতে আমার জন্য আরও কি অপেক্ষা করছে। সেদিন সকালে বুঝতে পারলাম একটা বিপদের বিনিময়ে আমি আরেকটা বিপদ ডেকে এনেছি। কাগজটা হারানোর ফলে আমার স্বামীর দুশ্চিন্তা আমার মনেও আঘাত করল। তখনই একবার মনে হয়েছিল তার পায়ের কাছে বসে যা করেছি সব স্বীকার করে নি, কিন্তু সেটাও তো হতো অতীতের একটা অপরাধের স্বীকারোক্তি। সেদিন সকালেই আপনার কাছে গেলাম আমার অপরাধের বোঝা কতটা ভারী সেটা জানতে। যেই মুহূর্তে সেটা জানতে পারলাম তখন থেকে আমার মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কেমন করে আমার স্বামীর কাগজটা ফিরিয়ে আনা যায়। লুকাস কাগজটাকে যেখানে লুকিয়ে রেখেছিল নিশ্চয় সেটা এখনো সেখানেই আছে, কারণ সেই ভয়ঙ্করী নারী ঘরে ঢোকার আগেই সে সেটা লুকিয়ে ফেলেছিল। সেই নারী যদি তখন এসে না পড়তো তাহলে কিন্তু গোপন জায়গাটার কথা আমি কোনোদিন জানতে পারতাম না। কিন্তু আবার সেই ঘরে ঢোকা যাবে কেমন করে? দুদিন ধরে বাড়িটার ওপর নজর রাখলাম, কিন্তু কোনো সময় দরজা খোলা পেলাম না। কাল রাত্রে একবার শেষ চেষ্টা করলাম। কি করলাম আর কিভাবে সফল হলাম তা তো আপনারা আগেই জেনে থাকবেন। কাগজটা নিয়ে ফিরে এলাম। ভাবলাম ওটা নষ্ট করে ফেলি, কারণ আমার স্বামীর কাছে আবার দোষের কথা স্বীকার না করে তো ওটা তাকে ফিরিয়ে দিতে পারবো না, তাই না? ওই যে সিঁড়িতে ওর পায়ের শব্দ পাচ্ছি। ও মাই গড! ইউরোপীয় সচিব বেশ উত্তেজিতভাবে ঘরে ঢুকলেন। কোনো খবর পেয়েছেন মিস্টার হোমস?
কোনো হদিশ পেয়েছেন? ইয়েস, কিছুটা আশার আলো নিশ্চয়ই পেয়েছি। ও গড, থ্যাংক ইউ সো মাচ মিস্টার হোমস, থ্যাংক ইউ সো মাচ। প্রাইম আমার সঙ্গেই লাঞ্চ করবেন। আপনার আসার কথা তাকে বলবো তো? তার নার্ভ ইস্পাতের মতো কঠিন, কিন্তু আমি জানি মিস্টার হোমস, আমি জানি এই ঘটনার পরে তিনিও শান্তিতে ঘুমোতে পারছেন না। জেকবস, প্রাইমকে উপরে নিয়ে এসো। আর সুইটহার্ট, এটা তো রাজনীতির ব্যাপার, তাই কয়েক মিনিট পরেই আমরা লাঞ্চ টেবিলে তোমার সাথে দেখা করব, কেমন? প্রাইমের আচরণ অনেক সংযত, কিন্তু তবু তার চোখের দৃষ্টি ও রুক্ষ হাতের নাড়াচাড়া দেখেই বুঝতে পারছিলাম যে তার উত্তেজনাটাও তার সহকর্মীর থেকে কোনো অংশে কম নয়। মিস্টার হোমস, শুনলাম আপনি নাকি কিছু বলবেন? যা বলবো সেটা কিন্তু এখনো নেতিবাচক। কাগজটা যেখানে যেখানে থাকতে পারে সর্বত্র আমি খোঁজ করেছি এবং বিপদের কোনো আশঙ্কা যে নেই সে বিষয়ে আমি নিশ্চিত। সেটাই তো যথেষ্ট নয় মিস্টার হোমস। এরকম একটা আগ্নেয়গিরির ওপর তো আমরা চিরকাল বসে থাকতে পারি না। আরও নির্দিষ্টভাবে আমাদের কিছু জানা দরকার। সেটাও নিশ্চয়ই জানাতে পারবো, সেজন্যই তো এখানে আসা। এই ব্যাপারটা নিয়ে যত ভেবেছি ততই আমার মনে হয়েছে যে চিঠিটা কখনোই এই বাড়ির বাইরে যায়নি। হোয়াট? ভেবে দেখুন মিস্টার হোপ, চিঠিটা যদি সত্যি বাইরে যেত তাহলে এতদিনে কি সেটা প্রকাশ পেত না? কিন্তু এই বাড়িতে রেখে দেওয়ার জন্য কেউ সেটা নেবেই বা কেন? মঙ্গলবার সকালের পর আপনি কি বাক্সটা আর পরীক্ষা করে দেখেছেন? না, তার কোনো দরকারই ছিল না। এমনও তো হতে পারে যে চিঠিটা আপনার নজর এড়িয়ে গেছে মিস্টার হোপ। অসম্ভব। কিন্তু এ বিষয়ে আমিও নিশ্চিত। অতীতেও এরকম ঘটনা ঘটেছে, আমি দেখেছি। নিশ্চয়ই ধরে নিতে পারি যে সে বাক্সে আরও কিছু কাগজপত্র আছে, কাজেই সেগুলোর সঙ্গে গুলিয়েও তো যেতে পারে। চিঠিটা একেবারেই ওপরে ছিল। কেউ হয়তো আসবাবপত্র পরিষ্কার করার সময় বা কোনো কাজের সূত্রে বাক্সটা নাড়িয়ে থাকবে, কিংবা বাক্সটা কোনো কারণে নিচে পড়েও যেতে পারে। ফলে পুনরায় সেটাকে যথাস্থানে রাখার সময় হয়তো কাগজপত্র উল্টোপাল্টা হয়ে গেছে। না না না, আমি নিজে সব কাগজপত্র বের করে দেখেছি। এটা তো সহজেই মীমাংসা করা যায় হোক। চিঠির বাক্সটা এখানে নিয়ে আসা হোক। সচিব বেল বাজালেন। জেকবস, আমার চিঠির বাক্সটা নিয়ে এসো তো। ব্যাপারটা কিন্তু হাস্যকর মিস্টার হোমস, সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবু আপনি যখন বলছেন তখন তাই করা হোক। থ্যাংক ইউ জেকবস। আমার ঘড়ির চেনের সঙ্গে চাবিটা রাখি। এই দেখুন সব কাগজপত্র। এটা লর্ড মেয়র চিঠি, এটা স্যার চার্লস হার্ডির রিপোর্ট, বেলগেট থেকে পাঠানো স্মারকলিপি, রুশ জার্মান শস্যের ট্যাক্স নোট, এটা মাদ্রিদের চিঠি, এটা লর্ড ফ্লাওয়ার্সের নোট। এটা কি? গুড হেভেন্স, লর্ড ব্যালিঞ্চার। প্রাইম নীল খামটা মিস্টার হোপের হাত থেকে ছিনিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই খাম। চিঠিটাও ভেতরে রয়েছে। হোপ হোপ, তোমাকে যে আমি কি বলে অভিনন্দন জানাবো, তোমাকে কি বলে আমি অভিনন্দন জানাবো। থ্যাংক ইউ মিস্টার হোমস। আমার বুক থেকে যে কত বড় একটা ভার নেমে গেল। কিন্তু এটা তো একেবারে অসম্ভব, অবিশ্বাস্য মিস্টার হোমস। আপনি কি একজন জাদুকর, সর্বজ্ঞ? আপনি কি করে জানলেন যে এটা এই বাক্সেই রয়েছে? কারণ আমি জানতাম এটা আর অন্য কোথাও নেই। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমার স্ত্রী কোথায়? আমার তাকে বলতে হবে সবকিছু ঠিকঠাক রয়েছে। হিলডা। মিস্টার হোপ উন্মাদের মতো দরজার দিকে দৌড়লেন। আমরা সিঁড়ি দিয়ে তার কমে আসা গলার আওয়াজ শুনতে পেলাম। প্রাইম হোমসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হোমস সেই তীক্ষ্ণ নিবদ্ধ দৃষ্টি থেকে মৃদু হেসে নিজের দৃষ্টি সরিয়ে নিল। মিস্টার হোমস, আমরা খালি চোখে যা দেখছি তার থেকেও গভীরে কিছু লুকিয়ে রয়েছে। বলুন, চিঠিটা বাক্সে কিভাবে ফিরে এলো? ব্যাপারটা কি জানেন, আমাদেরও কর্মসূত্রে কিছু গোপনীয়তা বজায় রাখতে হয় মিস্টার প্রাইম। অ্যাকচুয়ালি গুড বাই। হোমস তার টুপিটা হাতে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। এতক্ষণ আপনি শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সেকেন্ড স্টেইন,
only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. হিল্ডার চরিত্রে শ্রোতা, লেস্ট্রেডের ভূমিকায় রথিন, ম্যাকফারসনের চরিত্রে অপূর্ব, প্রাইমের ভূমিকায় দীপক, সচিবের চরিত্রে শুভদীপ, গল্প পাঠে ও ওয়াটসনের ভূমিকায় অভিক এবং শার্লক হোমসের চরিত্রে সায়ন। অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।